আমি নাসরিন। যখন আমার বিয়ে পাকা হয় তখন আমার এমবিএ এর থার্ড ইয়ার চলছিল। আমি ভীষণ উৎসাহিত ছিলাম আমার পড়াশোনা নিয়ে। আমার আরও ইচ্ছে ছিল পড়াশোনা করার। মুসলিম পরিবারের হলেও আমি নিজের মনের জোরে শিক্ষাগত দিক দিয়ে অনেক এগিয়েছিলাম। মুসলিম মেয়েদের সাধারণত পর্দার মধ্যেই থাকতে হয়, এবং এখনও এমন অনেক জায়গা আছে যেখানে মুসলিম মেয়েরা শিক্ষাগত দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, শুধুমাত্র ভুল প্রথার কারণে। আমি ভীষণ তরুণী ও সুন্দরী ছিলাম। পড়াশোনা চলাকালীন আমার বাবা আমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে আসে, এবং তাদের আর্থিক অবস্থা অনেক ভালো দেখে বাবা আমার বিয়ে নাজিম নামের ওই ছেলেটির সঙ্গে পাকা করে। বিয়ের পর আমি যখন ফুলশয্যার রাতে ঘরের মধ্যে বরের অপেক্ষা করছিলাম, তখন কিছুক্ষণ পরে আমার বর ঘরের ভিতরে আসে আমার ভাসুরকে নিয়ে। আমার বরেরা দুই ভাই, কিন্তু আমার বিয়ে ছোটোর সঙ্গে হয়েছিল। আমার বাবা যখন জিজ্ঞেস করেছিল বড় ছেলের বিয়ে না দেওয়ার কারণ, তখন আমার শাশুড়ি মা কারণ হিসেবে বলেছিল তার বড় ছেলে নাকি এখন বিয়েই করতে চায় না। তাই আমার বিয়ে ওই বাড়ির ছোট ছেলে নাজিমের সঙ্গে ঠিক হয়। তারপর ফুলশয্যা রাতে আমার বর ও ভাসুর তারা দুজনে একসঙ্গে হাতে গোলাপ ফুল নিয়ে আমার কাছে আসে ও বলে তারা দুজনে মিলে নাকি আমার সঙ্গে ফুলশয্যার রাত করবে। আমার বর ও ভাসুরের কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে বিছানা থেকে নেমে বললাম, তোমাদের কি মাথা খারাপ আছে? এইসব কি বলছো তোমরা? আমার বিয়ে তো নাজিমের সঙ্গে হয়েছে। আমার কথা শুনে আমার বর আমার মুখে হাত দিয়ে বলল, একদম বেশি কথা নয়, আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। এই বলে বর ও ভাসুর মিলে জোর জবরদস্তি আমার হাত পা বেঁধে দিয়ে সারা রাত ধরে আমার সঙ্গে সব কিছুই করেছিল। হিংস্র পশুর মতো সারা রাত ধরে আমাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছিল। শুধু তাই নয়, আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল সে তো আগে থেকেই বিবাহিত ছিল। বিয়ের প্রথম দিন রাতেই যদি একটা মেয়ে পীড়িত হয়, তাহলে তার মানসিক অবস্থাটা কতটা খারাপ পর্যায়ে যাবে সেটা হয়তো আপনারা সবাই আন্দাজ করতে পেরেছেন। কেন আমার বড় ভাসুর মিলে আমার সঙ্গে এত জঘন্যতম কাজ করেছিল, সেটা জেনে আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন। তাই অনুরোধ রইল গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। বিয়ের আগে কথা হয়েছিল যে বিয়ের পরে আমি নিজের পড়াশোনা জারি রাখব, কিন্তু আমার সঙ্গে তো সব কিছুর উল্টোটাই হয়েছিল। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন মনে একটা উৎসাহ ছিল। তারপর বিয়ের দিন ফুলশয্যার রাতে বর আমাকে একটা গোলাপ ফুল উপহার দিয়েছিল। আমার শাশুড়ি মা খুব খুশি হয়ে আমাকে একটা গলার মালা উপহার দিয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়িতে 2 দিন কেটে যাওয়ার পরে তৃতীয় দিন আমার মনে খটকা লাগে। কারণ সেদিন আমি যখন আমার ভাসুর, বর ও শাশুড়ি মাকে দুপুরের খাবার খেতে দিয়েছিলাম, তখন আমাদের বাড়ির বেল বেজে ওঠে। তারপর আমি যখন দরজা খুলতে যাই, তখন শাশুড়ি মা নিজের খাবারের টেবিল থেকে উঠে আমার হাত ধরে বললেন, নাসরিন তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। আমি তখন শাশুড়ি মাকে বললাম, মা আপনাকে খাবার ছেড়ে যেতে হবে না, আমি যাচ্ছি। কিন্তু শাশুড়ি মা তো আমার যাওয়ার নাম শুনে অনেক বেশি ঘাবড়ে গিয়ে বললেন, নাসরিন আমি যা বলছি তুমি সেটাই করো। তারপর শাশুড়ি মা নিজের খাবার ছেড়ে বাড়ির দরজা খুলতে যায়। দরজা খুলতেই পুলিশ আমাদের ঘরে ঢুকে পড়ে, এবং পুলিশের আওয়াজ শোনা মাত্রই আমার ভাসুর খাবারের টেবিল থেকে উঠে উপরের ঘরে চলে যায়। আমার শ্বশুরবাড়িতে পুলিশকে দেখে তো আমি খুবই বিস্মিত হয়েছিলাম। মনে অনেক রকমের প্রশ্ন জেগেছিল যে পুলিশ কেন আমাদের বাড়িতে এসেছে। আমি তখন বরকে জিজ্ঞেস করলাম পুলিশ কেন আমাদের বাড়িতে এসেছে, এবং পুলিশের আওয়াজ শোনা মাত্রই ভাসুর কেন তাড়াতাড়ি উপরের ঘরে চলে গেল। বর তখন একটু রাগী মেজাজ নিয়ে আমাকে বলল, তোমাকে এইসব ব্যাপারে অত জানার দরকার নেই, তুমি রান্নাঘর থেকে আমার জন্য একটু চিনি নিয়ে আসো। আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম পুলিশ আমার ভাসুরের নামেই কিছু একটা বলছিল, এবং আমার মনে একটু খটকা লেগেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার থেকে হয়তো কিছু একটা লুকোচ্ছে। তারপর পুলিশের চলে যাওয়ার পরে শাশুড়ি মা যখন আসে, তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ভাসুরের নামে তারা কি জিজ্ঞেস করছিল। শাশুড়ি মা তখন মুচকি হেসে আমার পিঠে হাত বুলিয়ে বললেন, আরে বৌমা, তোমার ভাসুরের নামে তো আমাদের পাড়ায় অনেকেই আছে যাদের নাম ইমরান, তাই তোমার বুঝতে ভুল হয়েছে। আমাদের পাড়ার কোনো একজন ইমরানকে পুলিশে খুঁজছিল, তাই তুমি এই ব্যাপারে আর বেশি মাথা না ঘামিয়ে আমাদের সঙ্গে বসে খাবারটা খেয়ে নাও। শাশুড়ির কথায় বিশ্বাস করে আমি আর বেশি ভাবনা চিন্তা না করে খাবার খেতে বসি। তারপর খুব ভালোভাবেই আমার শ্বশুরবাড়িতে 7 দিন কেটে যায়। 7 দিন পরে আমার বরের আসল চেহারা ফুটে ওঠে। বিয়ের 7 দিন পর থেকেই আমার বরের আমার উপরে অত্যাচার শুরু হয়। আমার বর শুধুই আমার উপরে অত্যাচার করত।
আমার তখন মনে হয়েছিল 7 দিন পরেই একটা মানুষের মধ্যে এতটা পরিবর্তন কিভাবে আসতে পারে। নাকি আমি ভুল ছিলাম, যাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম সে একজন অত্যাচারী। সে নারীদেরকে তুচ্ছ মনে করে, সে নারীদেরকে পায়ের জুতো মনে করে। সেদিন আমি যখন আমার পড়ার বইগুলো বের করে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন বর ঘরের ভিতরে এসে বলল, তুমি কি করছো? এই বইগুলো নিয়ে কি করবে? আমি তখন বরকে অনেক খুশি হয়ে বললাম, আমার এমবিএ এর লাস্ট ইয়ার চলছে, কিছুদিন পরেই পরীক্ষা আছে, তাই আমি প্রস্তুতি নিচ্ছি। এই কথা শোনা মাত্রই বর আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে বলল, এখন তোমার বিয়ে হয়েছে, তাই পড়াশোনা করার আর কোনো দরকার নেই। আমাদের বাড়ির মেয়ে ও বউয়েরা বিয়ের পরে স্বামীর কথা মতো কাজ করে, তাই তোমাকেও আমার কথা মানতে হবে। বরের কথা শুনে আমি যখন প্রতিবাদ জানাই, তখন বর আমার উপরে তেতে ওঠে এবং আমার বইটাকে ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে দেয়। অনেক কাকুতি মিনতি করা সত্ত্বেও আমার বইটাকে নষ্ট করে দেয়। বরের উগ্র ও রুক্ষ স্বভাব দেখে আমি খুব আশ্চর্য ছিলাম যে একটা মানুষের 7 দিনের মধ্যেই কিভাবে এতটা পরিবর্তন হতে পারে। তারপর আমার বইটা যখন ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে দেয়, তখন আমি অনেক কেঁদেছিলাম এবং শাশুড়ি মাকে ঘরে ডেকে বলেছিলাম যে তার ছেলে কিভাবে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং আমার বইটাকে ছিঁড়ে নষ্ট করে দিয়েছে। কিন্তু শাশুড়ি মাও সেরকমভাবে কোনো সাড়া দেননি। তারপর সেদিন যখন আমার মন ভীষণ খারাপ ছিল, তখন আমার বোন ফোন করেছিল এবং বোনের সঙ্গে আমি ফোনে কথা বলার সময় আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং ভেবেছিলাম আমার বরের ব্যবহারের ব্যাপারে বোনকে সব কিছু বলবো। কিন্তু বোনকে কিছু বলার আগেই বর গরম আয়রন নিয়ে এসে হঠাৎ করে আমার পিঠে ছ্যাঁকা দেয় এবং পিঠে যখন ছ্যাঁকা দেয়, তখন আমার হাত থেকে মোবাইলটা ছুটে পড়ে যায় এবং আমার বর গরম আয়রনের ছ্যাঁকা দিয়ে আমাকে ভয় দেখিয়েছিল, যাতে আমার বোনকে বরের উগ্র ব্যবহারের ব্যাপারে কিছুই না বলি। সেদিন অনেক কষ্ট ও যন্ত্রণায় আমি কেঁদে কেটে বাবা মায়ের কথা মনে করছিলাম আর ভাবছিলাম কোনো কিছু ভালোভাবে যাচাই না করেই শুধুমাত্র আর্থিক দিকটা দেখে কিভাবে আমার বাবা মা এই রকম ছেলের সঙ্গে বিয়ে দিল, যে আমাকে মানুষ বলে মনেই করে না। তারপর সেদিন ভাসুর আমার মন খারাপ দেখে আমাকে সঙ্গে করে বাজারে নিয়ে গেছিল একটা নতুন বই কেনার জন্য। তারপর আমি ভাসুরের সঙ্গে নতুন বই কিনে যখন ঘরে ফিরে আসি, তখন বর আমার উপরে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে। ও আমাকে জিজ্ঞেস করে, তুই কার অনুমতি নিয়ে ঘরের বাইরে গেছিলি? শুধু তাই নয়, সেদিন আমার চরিত্রে দাগও দিয়েছিল আমার বর। আমি তখন বরকে বললাম, আমি ইমরান দাদার সঙ্গে বাইরে গেছিলাম একটা নতুন বই কিনতে। তারপর বর উগ্র মেজাজে আমাকে আঙুল দেখিয়ে বলল, তুই নিশ্চয়ই আমার দাদার চোখে ধুলো দিয়ে তোর প্রেমিকের সঙ্গে বাইরে দেখা করতে গেছিলি এবং বোরখা না পরেই তোর এই বাড়ির বাইরে যাওয়ার সাহস হলো কী করে? তুই জানিস না মুসলিম মেয়েদের পর্দার মধ্যে থাকতে হয়? তখন আমার ভাসুর বরকে বলেছিলেন যে উনি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শুধুই আমার বর আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। তারপর বর আমাকে একটা অনেক নোংরা ভাষায় গালাগাল দিয়ে বলল, তোর মতো মেয়ের সঙ্গে আমি আর সংসার করব না। এই বলে বর আমার হাত ধরে বাড়ি থেকে বের করতে যায়। তখন আমার শাশুড়ি ও ভাসুর বরকে বাধা দেয়। আমি তখন বরের হাতটাকে ছাড়িয়ে দিয়ে বললাম, আমার চরিত্রে এত বড় দাগ নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। বরের শুধুই আমার চরিত্রে দাগ লাগানোর কথা শুনে আমিও বলেছিলাম, মেয়েদেরকে যেমন পর্দার মধ্যে থাকতে হয়, ঠিক সেই রকম ছেলেদেরকেও পর্দার মধ্যেই থাকতে হয়, যাতে তারা অন্য কোনো মেয়ে বা মহিলার দিকে নোংরা দৃষ্টিতে না তাকায়। এই কথা শোনা মাত্রই বর আমার দিকে এগিয়ে এসে আমার গলাটাকে টিপে ধরে বলল, তোর সাহস কী করে হলো আমাকে এত বড় কথা বলার? আজ তো আমি তোকে শেষ করেই দেব। তারপর আমার বর যখন আমাকে নোংরা ভাষায় গালাগালি করে, তখন আমি বাধ্য হয়ে বরের গালে থাপ্পড় মারার প্রয়াস করেছিলাম। তখন আমার বর তার মা ও দাদার সামনে বলেছিল, মা, আমি এই মহিলার সঙ্গে একটা মুহূর্তও থাকতে পারবো না, তাই আমি তাকে এক্ষুনি তালাক দিলাম। তারপর আমার বর আমাকে 3 তালাক দিয়েছিল, তালাক তালাক তালাক। সেদিন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে বিয়ের কিছুদিন পরেই আমার এইভাবে তালাক হয়ে যাবে। সেদিন ভাবি যে মানুষ এতটা নিষ্ঠুর ও নির্দয় কিভাবে হতে পারে এবং কেন আমার বর আমার উপরে শুধুই অত্যাচার করেছিল। এর আসল রহস্যই বা কী ছিল? সেদিন তালাক দেওয়ার আগেই বর আমাকে এর আগে অনেকবার বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল,
কিন্তু আমার শাশুড়ি মা ও ভাসুর তারা বরকে বাধা দিয়েছিল। কিন্তু বর যখন আমাকে ৩ তালাক দেয়, তখন আমাকে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসতে হয়। এবং বাড়িতে এসে আমি বাবা মাকে সব কিছু বলেছিলাম যে কিভাবে বর আমার উপরে অত্যাচার করে। আমার কাছ থেকে সব কিছু শোনার পরে বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাকে আর ওই বাড়িতে পাঠাবে না। কিন্তু ওই ঘটনার ১ সপ্তাহ পরেই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাদের বাড়িতে আসে এবং আমার কাছে তারা ক্ষমা চেয়ে বলেছিল তারা নাকি আবার আমাকে নিয়ে যেতে এসেছে। কিন্তু আমার যেহেতু তালাক হয়েছিল, তাই সেই তালাকটাকে কাটানোর জন্য আমাকে ভাসুরের সঙ্গে হালালা করতে বলেছিল। আসলে মুসলিম সমাজে কোনো ছেলে যদি তার স্ত্রীকে তালাক দেয় এবং তালাক দেওয়ার পরে সে যদি আবার তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছে রাখে, তাহলে সেই মেয়েটাকে আগে অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে করে আবার সে তার আগের স্বামীর কাছে ফিরে যেতে পারবে, যেটাকে হালালা বলে। কিন্তু আমি ভাসুরের সঙ্গে কোনো মতেই হালালা করতে রাজি ছিলাম না, কারণ আমি আমার ভাসুরকে দাদার মতোই দেখেছিলাম। কিন্তু আমি যখন এই হালালা করতে রাজি হইনি, তখন আমার মা আমাকে অনেক বুঝিয়ে বলেছিল যে আমি যদি শ্বশুরবাড়ি ফিরে না যাই তাহলে আমার বোনকে কেউই বিয়ে করতে রাজি হবে না। প্রথমে তো বাবা আমাকে শ্বশুরবাড়ি পাঠাতে রাজি ছিল না। আমার বাবার তো তাদের উপরে অনেক অভিমান ছিল। কিন্তু পরে আমার ছোট বোনের কথা মাথায় রেখে বাধ্য হয়ে আমাকে শ্বশুরবাড়ি ফিরে যেতে বলেছিল। শ্বশুরবাড়ি ফিরে যেতে আমার কোনো আপত্তি ছিল না। আমার বোনের কথা মাথায় রেখে আমি শ্বশুরবাড়ি যেতে রাজি ছিলাম। কিন্তু আপত্তি ছিল হালালা প্রথায়, যেটা আমি কোনো মতেই মেনে নিতে রাজি ছিলাম না। কিন্তু বাধ্যতামূলক আমাকে এই হালালা প্রথা মেনে নিতে হয়েছিল এবং ভাসুরের সঙ্গে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হয়েছিল। ভাসুরের সঙ্গে হালালা হওয়ার আগে কথা হয়েছিল যে ভাসুরের সঙ্গে বিয়ে করার 2 দিন পরেই ভাসুরকে তালাক দিয়ে আবার আমার বরের সঙ্গে আমার বিয়ে দেবে। কিন্তু এর সব কিছুই আমার সঙ্গে উল্টোটাই হয়েছিল। কারণ বিয়ের পরে আমি যখন আবার শ্বশুরবাড়িতে আসি, তখন আমার মনে এটা নিয়ে ভয় ছিল যে আমি তো ভাসুরকে নিজের দাদার মতো মনে করি। তাহলে উনি কি আমাকে নিজের বোনের মতো মনে করেন, নাকি উনি নিজের অধিকার আমার কাছ থেকে চাইবেন এবং আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করবেন? তারপর আমার কিছু বলার আগেই আমার ভাসুর টলমল করে ঘরের ভিতরে ঢুকে আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। আমি তখন আমার ভাসুরকে অনেক জোরে একটা ধাক্কা দিয়ে বললাম, আপনি আমার দাদার মতো, তাহলে আপনি কিভাবে আমার সঙ্গে এরকম করতে পারেন? আর এমনিতেও আমি একদিনের জন্য আপনার স্ত্রী, আপনার সঙ্গে আমার হালালা সম্পর্ক তৈরি হয়েছে। আমার কথা শোনার পরে ভাসুর অনেক জোরে জোরে হেসে বলল, হালালা সম্পর্ক হলেও তুই আমার স্ত্রী, তাই তোর সঙ্গে আমার যেটা করতে ইচ্ছে করবে আমি সেটাই করব এবং তোকে আমার কথা মতোই চলতে হবে। এই বলে ভাসুর আমার কাছে এসে জোর জবরদস্তি আমার ব্লাউজটাকে টেনে খুলে ফেলে দেয়। তারপর সারা রাত ধরে আমার সঙ্গে সম্পর্ক করে। হিংস্র পশুর মতো আমাকে সারা রাত ধরে লুটে পুটে খায়। তখন আমার চোখের জল ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। এইভাবেই 2 দিন কেটে যাওয়ার পরে সেদিন হঠাৎ করে লুৎফা নামের একটি মেয়ে আমার শ্বশুরবাড়িতে আসে। তারপর ওই মেয়েটির ব্যাপারে সত্যি কথাটা জেনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ ওই লুৎফা নামের মেয়েটি আর কেউ নয়, আমার বরের নাকি প্রথম স্ত্রী ছিল। যেটা শোনার পরে আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। তাহলে আমার বর কেন আমাকে বিয়ে করেছিল যখন সে আগে থেকেই বিবাহিত ছিল? তার স্ত্রী থাকা সত্ত্বেও সে কেন আমার সঙ্গে ছলনা করেছিল, কেন আমাকে ঠকিয়েছিল? এর সব কিছুর উত্তর তো আমার শ্বশুরবাড়ির লোকের কাছেই ছিল। তারা সব কিছু জেনে শুনে বরের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে দিয়েছিল। লুৎফা যখন শ্বশুরবাড়িতে আসে, তখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে লুৎফার সঙ্গে কথা বলতে দিত না। এদিকে লুৎফাও কিছুই জানতো না যে আমার বিয়ে তো তার বরের সঙ্গেই হয়েছে। কিন্তু আমি যখন এটা জানতে পারি যে আমার বিয়ে ভাসুরের সঙ্গে দেওয়ার জন্যই নাকি এইসব কিছু নাটক করেছিল, তখন তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আসলে আমার ভাসুর মাতাল, চরিত্রহীন, জুয়াখোর। এমনকি আমার ভাসুরের নামে কেস ছিল। তাই সেদিন পুলিশ ভাসুরকে আমাদের বাড়িতে খোঁজ করছিল। কিন্তু শাশুড়ি মা আমাকে মিথ্যে কথা বলেছিল যে পুলিশে আমাদের পাড়ার কোনো একজনকে খোঁজ করছিল। আসলে আমার ভাসুরের চরিত্র ঠিক ছিল না বলেই তাকে কোনো বাবা নিজের মেয়ে দিতে রাজি ছিল না। আর এই কারণেই আমার বিয়ে প্রথমে ছোট ছেলের সঙ্গে দেয়, তারপর আমার বর সব কিছু জেনে শুনে আমাকে তালাক দেয়, যাতে আমার বিয়ে ভাসুরের সঙ্গে হয়ে যায়। এবং তাদের প্ল্যান অনুযায়ী এই সব কিছুই হয়েছিল। এবং আমি যখন সব কিছু জানতে পেরে যাই, তখন আমার শাশুড়ি মা লুৎফাকে মিথ্যে বাহানা করে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং আমাকে লুৎফার সঙ্গে কথা বলার সুযোগও দেয়নি। তারপর লুৎফার চলে যাওয়ার পরে আমি যখন অন্যায়ের প্রতিবাদ শুরু করি, তখন শাশুড়ি মা, আমার ভাসুর ও বর সবাই মিলে আমার উপরে অত্যাচার শুরু করে।
তখন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে চরিত্রহীন ভাসুরের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্যই এই সব কিছু তারা আগে থেকে প্ল্যান করেছিল। এই সব কিছু জানার পরে আমি আর একটা মুহূর্ত শ্বশুরবাড়িতে থাকতে রাজি ছিলাম না। তাই আমি যখন নিজের ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন তারা তিনজনে মিলে আমাকে চেপে ধরেছিল। ভাসুর আমার থেকে ব্যাগটাকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না, তোকে এখানেই থাকতে হবে। তারপর ভাসুর আমার হাতটাকে অনেক জোরে চেপে ধরে আমার গায়ে আঘাত করতে শুরু করে। আমি তখন নিজের মনে সাহস জুটিয়ে তাদেরকে বললাম, তোমরা তিনজন মিলে আমার সঙ্গে অন্যায় করেছো। আমি তখন বরকে বললাম, তোমার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করে অন্যায় করেছো। আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের নামে কেস করব। পুলিশের কথা শুনে আমার বর তখন ভাসুরকে বলল, দাদা এই বেশি কথা বলতে শিখেছে, এর মুখটাকে বন্ধ করে দাও। এই বলে আমার ভাসুর অ্যাসিডের বোতল নিয়ে আসে এবং আমার শাশুড়ি মা নিজে একজন মহিলা হয়ে তার ছেলেদের অন্যায় সঙ্গ দিয়েছিল। উনি একবারও তার ছেলেদেরকে আমার সঙ্গে অন্যায় করতে বাধা দেননি। তারপর আমার শাশুড়ি ও বর তারা জোর জবরদস্তি আমার হাতটাকে চেপে ধরে থাকে এবং ভাসুর আমার মুখে অ্যাসিড ঢালার জন্য আমার দিকে এগিয়ে আসে। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে চিৎকার করে কাকুতি মিনতি করে বারবার বলেছিলাম তারা যাতে আমাকে ছেড়ে দেয়। ঠিক ওই সময় আমাদের বাড়িতে পুলিশ আসে এবং পুলিশ আমার ভাসুরকে গ্রেপ্তার করে। তারপর লুৎফা আমাকে জড়িয়ে ধরে। আমি ওই সময় লুৎফাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। আসলে লুৎফাই পুলিশকে ডেকে নিয়ে এসেছিল, কারণ লুৎফাকে যেদিন আমার শাশুড়ি মা বাহানা করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, সেদিন আমি সুযোগ বুঝে লুৎফার সঙ্গে লুকিয়ে কথা বলেছিলাম এবং তাকে সব কিছু বলেছিলাম যে তার বরের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং তার বর আমাকে তালাক দেওয়ার পরে ভাসুরের সঙ্গে আমার হারালা বিয়ে দেয় এবং ভাসুরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এই সব কিছুই তাদের আগে থেকে প্ল্যান করা ছিল। আমার কাছ থেকে সব কিছু শোনার পরে লুৎফা আমার সাহায্য করতে রাজি ছিল এবং লুৎফাও আমি খুব ভালোভাবে জানতাম যে লুৎফার চলে যাওয়ার পরে তারা অবশ্যই আমার সঙ্গে অন্যায় করবে। সেদিন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। এই জন্যই বলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে ভালো করে একবার যাচাই করে দেখা উচিত যে ছেলে পক্ষদের সব কিছু ঠিকঠাক আছে কি নেই। সব থেকে প্রথমে যাচাই করা উচিত যে তারা মানুষ না অমানুষ, কারণ জীবনে বাঁচার জন্য টাকা পয়সা সব কিছু নয়, নিজের জীবন সঙ্গীর ভালোবাসারও প্রয়োজন হয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো। নমস্কার সবাইকে।